আমার চেনা দোকানে নিয়ে যাচ্ছি, বললেন পূর্ণেন্দুবাবু। জিনিসও ভালো পাবেন, দামেও এদিক ওদিক হবে না। ফেলুদা আর লালমোহনবাবু দুজনেই তাদের প্রাপ্য $500 নিয়ে এসছেন সঙ্গে করে। তাই হংকংয়ের মতো জায়গা থেকে কিছু কেনা হবে না এটা তো হতে পারে না। লি ব্রাদার্সে ইলেকট্রনিক্সের সব কিছু ছাড়াও ক্যামেরার জিনিসপত্রও পাওয়া যায়। আমার সঙ্গে ফেলুদার পেনট্যাক্স, তার জন্য কিছু রঙিন ফিল্ম কিনে দিলাম। আজ আর সময় হবে না, কিন্তু কাল মা বাবার জন্য কিছু কিনে নিতে হবে। লালমোহনবাবু যে ক্যালকুলেটরটা কিনলেন সেটা এত ছোট আর চ্যাপটা যে তার মধ্যে কোথায় কিভাবে ব্যাটারি থাকতে পারে সেটা আমার মাথায় ঢুকলোই না। ফেলুদা একটা ছোট্ট সোনি ক্যাসেট রেকর্ডার কিনে আমাকে দিয়ে বলল, এবার থেকে মক্কেল এলে এটা অন করে দিবি, কথাবার্তা রেকর্ড করা থাকলে খুব সুবিধা হয়। দোকানের পাট সেরে 3টে নাগাদ আবার পূর্ণেন্দুবাবুর বাড়িতে গিয়ে আমাদের মালপত্র তুলে রওনা দিলাম। পূর্ণেন্দুবাবুকে একবার দোকানে যেতে হবে এবং সেটা আমাদের হোটেলের উল্টো দিকে। তাই আমাদের ট্যাক্সিতেই যাব পার্ল হোটেলে। আমি কিন্তু চিন্তায় থাকবো মশাই, বললেন পূর্ণেন্দুবাবু। কী হলো না হলো একটা ফোন করে জানিয়ে দেবেন কিন্তু। রাস্তায় বেরিয়েই সামনে একটা ট্যাক্সি পাওয়া গেল। মাথাটার উপরই গাটা লাল, এই হলো হংকংয়ের ট্যাক্সির রং। লম্বা আমেরিকান গাড়ি, 3জনে উঠে পেছনে বসলাম। পার্ল হোটেল, বলল ফেলুদা। ট্যাক্সি ফ্ল্যাগ ডাউন করে চলতে আরম্ভ করলো। লালমোহনবাবুর কিছুক্ষণ থেকেই একটা ঝিম ধরা নেশা করা ভাব লক্ষ্য করছিলাম। জিজ্ঞেস করাতে বললেন, এটা অল্প সময়ে মনের প্রসার প্রচণ্ড বেড়ে যাওয়ার দরুন, আর বাড়লে নাকি সামলানো যাবে না। কলকাতায় কেবল চীনে ছুতোর মিস্ত্রি আর চীনে জুতোর দোকানের কথাই শুনেছি, তারা যে এমন একখানা শহর করতে পারে সেটা চাক্ষুষ না দেখলে বিশ্বাসই করতুম না মশাই। পূর্ণেন্দুবাবু বলেছিলেন পায়ে হেঁটে পার্ল হোটেলে যেতে লাগে 5 মিনিট। অলিগলি দিয়ে 10 মিনিট চলার পরেও যখন পার্ল হোটেল এলো না তখন বেশ ঘাবড়ে গেলাম। ব্যাপার কি? ফেলুদা আরেকবার গলা চড়িয়ে দিল, পার্ল হোটেল, উই ওয়ান্ট পার্ল হোটেল। উত্তর এলো, ইয়েস, পার্ল হোটেল। কালো কোট, কালো চশমা পরা ড্রাইভার, ভুল শুনেছি এটাও বলা চলে না। আর একই নামে দুটো হোটেল থাকবে সেটাও তো অবিশ্বাস্য। প্রায় 20 মিনিট চলার পর ট্যাক্সিটা একটা রাস্তার মোড়ে এসে থামলো। এই যে একেবারে চিনে পাড়া তাতে কোনো সন্দেহ নেই। রাস্তার দুদিকে সার বাঁধা 8-10 তলা বাড়ি, সেগুলোর প্রত্যেকটির জানলায় ও ছোটো ছোটো ব্যালকনিতে কাপড় শুকোচ্ছে। বাড়ি থেকেই বোঝা যায় ঘরগুলোতে বিশেষ আলো বাতাস ঢোকে না। দোকান যা আছে তার মধ্যে টুরিস্টদের মাথা ঘোরানো হংকংয়ের কোনো চিহ্ন নেই। সব দোকানের নামই চীনে ভাষায় লেখা, তাই বাইরে থেকে কিসের দোকানটা বোঝার উপায় নেই। পার্ল হোটেল হোয়ার? ফেলুদা জিজ্ঞেস করলো। লোকটা হাত বাড়িয়ে বুড়ো আঙুল দিয়ে বুঝিয়ে দিল সামনের ডাইনের গলিটায় যেতে হবে। মিটারে ভাড়া বলছে হংকংয়ের ডলারে, সেটা হিসেব করে দাঁড়ায় প্রায় 100 টাকার মতো। উপায় নেই, তাই দিয়ে আমরা 3জনে মাল নিয়ে নেমে পড়লাম। আমি আর লালমোহনবাবুর দিকে চাইছি না, জানি ওর মুখ ফ্যাকাশে হয়ে গেছে। হংকংয়ে ক্রাইমের বাড়াবাড়ি সম্বন্ধে যা কিছু শুনেছেন সবই এখন বিশ্বাস করছেন। যে গলিটার দিকে ড্রাইভার দেখিয়েছে সেটা সূর্যের আলো কোনো দিনই প্রবেশ করে কিনা জানি না, অন্তত এখন তো নেই। আমরা মোড় ঘুরে গলিটায় ঢুকলাম, আর ঢোকার সঙ্গে সঙ্গে কোত্থেকে কারা যেন এসে আমাদের ঘিরে ফেললো। আর তার পর মুহূর্তেই মাথায় একটা মোক্ষম বাড়ির সঙ্গে ব্ল্যাক আউট। যখন জ্ঞান হলো তখন বুঝতে পারলাম একটা ঘুপচি ঘরের মেঝেতে পড়ে আছি। ফেলুদা আমার পাশে একটা কাঠের প্যাকিং কেসের উপর বসে চারমিনার খাচ্ছে। একটা অদ্ভুত গন্ধে মাথাটা কীরকম যেন ভার ভার লাগছে। পরে জেনেছিলাম সেটা আফিংয়ের গন্ধ। ব্রিটিশরা নাকি ভারতবর্ষের আফিং চীনে বিক্রি করে প্রচুর টাকা করেছিল, আর সেই সঙ্গে চীনেদের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল আফিংয়ের নেশা। লালমোহনবাবু এখন অজ্ঞান, তবে মাঝে মাঝে নড়ছেন চড়ছেন, তাই মনে হয় এবার জ্ঞান ফিরবে। আমাদের মালপত্র নেই। ঘরে গোটা পাঁচেক ছোটো বড়ো প্যাকিং কেস, একটা কাঠ হয়ে পড়ে থাকা বেতের চেয়ার, দেয়ালে একটা চীনে ক্যালেন্ডার, ব্যাস, এছাড়া আর কিচ্ছু নেই। বাঁদিকের দেয়ালে প্রায় 1.5 মানুষ উঁচুতে একটা ছোট্ট জানলা, তাই দিয়ে ধোঁয়া মেশানো একটা ফিকে আলো আসছে। বোঝা যাচ্ছে দিনের আলো এখনও ফুরোয়নি। ডাইনে আর সামনে দুটো দরজা, দুটোই বন্ধ। শব্দের মধ্যে মাঝে মাঝে একটা পাখির ডাক শুনতে পাচ্ছি। চীনেরা খাঁচায় পাখি রাখে, এটা অনেক জায়গায় লক্ষ্য করেছি, এমনকি দোকানেও। উঠুন লালমোহনবাবু, বলল ফেলুদা, আর কত ঘুমোবেন? লালমোহনবাবু চোখ খুললেন, আর সঙ্গে সঙ্গেই চোখ কুচকোনোতে বুঝলাম মাথার যন্ত্রণাটা বেশ ভালোভাবেই অনুভব করছেন। ওহ, কী ভয়ঙ্কর অভিজ্ঞতা! কোনো মতো উঠে বসে বললেন ভদ্রলোক, এই কোথায় এনে ফেলেছে মশাই আমাদের? গুমঘর, বলল ফেলুদা, একেবারে আপনার গল্পের মতো, তাই না? আমার গপ্প? ছ বলতেই বোধহয় মাথাটা একটু ঝনঝন করে উঠেছিল, তাই নাকটা কুঁচকে একটু থেমে এবার গলাটা খানিকটা নামিয়ে নিয়ে বললেন, যা ঘটল তার কাছে গপ্প কোন ছাড়, সব ছেড়ে দেবো মশাই, ঢের হয়েছে। হন্ডুরাসে ড্যাং ড্যাং, ক্যাম্বোডিয়ায় কচকচি, আর ভ্যাঙ্কুভারের ভ্যান ভ্যানানি, দূর দূর। আর লিখবেন না বলছেন? নেভার।
আপনার এই স্টেটমেন্ট কিন্তু রেকর্ড হয়ে গেল, এরপরে আবার লিখলে কিন্তু কথাটার খেলাপ হবে। ফেলুদার পাশেই রাখা আছে তার নতুন কেনা ক্যাসেট রেকর্ডার, আর কিছু করার নেই, তাই ওটা নিয়েই খুটুর খাটুর করছে। রেকর্ডিংয়ের কথাটা যে মিথ্যে বলেনি সেটা ও প্লেব্যাক করেও জানিয়ে দিল। এ তো সমানেরই কীর্তি বলে মনে হচ্ছে, বললেন লালমোহনবাবু। নিঃসন্দেহে এখন আমাদের লাগেজটা ফেরত পেলেই হয়। রিভলভারটা গেছে, কী ভাগ্যে রেকর্ডারটা নেয়নি। দুটো যে দরজা দেখছি দুটোই কি বন্ধ? সামনেরটা বন্ধ, পাশেরটা বোধহয় খোলা যায়, ওটা বাথরুম। ওটাতে পালাবার কোনো পথ নেই। দরজা একটা আছে, কিন্তু সেটা বাইরে থেকে বন্ধ। জানলা দিয়ে মাথা গলাবে, ধড় গলাবে না। লালমোহনবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে হাতের উপর মাথা রেখে আবার শুয়ে পড়লেন। মিনিট খানেক পরে দেখি ভদ্রলোক গুনগুন করে গান গাইছেন। অনেক কষ্টে চিনতে পারলাম গানটা। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। কড়িকাঠের দিকে চেয়ে কী ভাবছেন মশাই? মাথায় ঘা খেয়ে অজ্ঞান হলেও লোকে যে স্বপ্ন দেখে সেটা এই এক্সপেরিয়েন্সটা না হলে জানতমই না মশাই। কী স্বপ্ন দেখলেন? এক জায়গায় ডজন খানেক বাদর বিক্রি হচ্ছে, আর একটা লোক ডুগডুগি বাজিয়ে বাজিয়ে বলছে, রেনেসাস কা সুবাসিত বান্দর, রেনেসাস কা সুবাসিত বান্দর, দো লে লো দো ডলার। ঘরের বাইরে পায়ের শব্দ, সিঁড়ি দিয়ে উঠছে লোক, তার মানে বাইরের বারান্দা। সামনে দরজা চাবি দিয়ে খোলা হলো। একজন কালো স্যুট পরা ভদ্রলোক এসে ঢুকলেন। পেছনে আচ্ছন্দ করে আরও দুটো লোক রয়েছে দেখতে পাচ্ছি, তিনজনেই ভারতীয়। যিনি ঢুকলেন তিনি হচ্ছেন হীরালাল সোমানি। চোখে মুখে বিশ্রী একটা বিদ্রুপের হাসি। কি মিস্টার মিত্তির, কেমন আছেন? আপনারা যেমন রেখেছেন। আপনি ঘাবড়াবেন না, আপনাকে লাইফ ইমপ্রিজনমেন্ট দিইনি আমি। আমার কাম হয়ে গেলেই খালাস করে দেবো। আমাদের মালগুলো সরিয়ে রাখার কী কারণ বুঝতে পারলাম না তো। দেয়ার ওয়াজ এ মিস্টেক। কানহাইয়া, কানহাইয়া! দুজন লোকের মধ্যে একজন কোথায় চলে গিয়েছিল, সে ডাক শুনে ফিরে এলো। এতক্ষণে বুঝতে পারছি যে অন্য লোকটি সোমানির পিছনে দাঁড়িয়ে রিভলভার উঁচিয়ে রয়েছে। ইন লোগো কা সামান লাকে দেও, কানাইয়াকে আদেশ করলেন হীরালাল। তারপর ফেলুদার দিকে ফিরে বললেন, এখানে ডিনারের অ্যারেঞ্জমেন্ট একটু মুশকিল হবে। আজ রাতটা ফাস্ট করুন, কাল থেকে আবার খাবেন, কেমন? কানহাইয়া লোকটা আমাদের ব্যাগগুলো এবার ঘরের মধ্যে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিল। বেশি ঝামেলা করবেন না মিস্টার মিত্তির। রাধেশ্যাম হ্যাজ ইয়োর রিভলভার, ও আলতু ফালতু আদমি নেই হ্যায়, গুলি চালাতে জানে। আর মনে রাখবেন, হংকং ইজ নট ক্যালকাটা, প্রদোষ মিটার ইজ নো বডি হিয়ার। আমি চলি, কাল সকালে 10টার সময় এসে আপনাদের ফ্রি করে দেবে। গুড নাইট। ঘরের মধ্যে আলো অনেক কমে গেছে, বুঝতে পারছি সূর্য ডুবে গেছে। এই ঘরে বাল্বের হোল্ডার আছে, কিন্তু বাল্ব নেই। হীরালাল চলে গেলেন। কানহাইয়া এগিয়ে এসে দরজাটা বন্ধ করার জন্য পাল্লাটা টানল। কানহাইয়া, কানহাইয়া! মনিবের ডাক শুনে কানহাইয়া হুজুর বলে ডাইনে বেরিয়ে গেল। রাধেশ্যাম এগিয়ে এলো তার কাজটা শেষ করে দেওয়ার জন্য। আর সেই মুহূর্তেই ঘটে গেল এক চুলকালাম কাণ্ড। ফেলুদার সামনে ওর কাঁধের ব্যাগটা পড়েছিল, ও সেটাকে চোখের নিমেষে তুলে প্রচণ্ড বেগে ছুটল দরজার দিকে, আর সেই সঙ্গে এক লাফে ঝাঁপিয়ে পড়ল রাধেশ্যামের ওপর। ফেলুদার সঙ্গে সঙ্গে আমারও একটা প্রত্যুৎপন্ন মোটিভ এসে গেছে। আমিও লাফিয়ে এগিয়ে গেছি। ইতিমধ্যে ফেলুদা জাপটে ধরেছে রাধেশ্যামকে, তার হাত থেকে রিভলভার ছিটকে পড়ে গেছে মেঝেতে। ফেলুদা, ওটা তোল বলার সঙ্গে সঙ্গে আমি রিভলভারটা হাতে নিয়েছি। আমার হাতে রিভলভার তার দিকে তাক করা। ছেলেবেলায় এয়ারগান চালিয়েছি, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ মিস করার কোনো প্রশ্নই ওঠে না। রাধেশ্যাম লোকটায় তাগড়াই, সে প্রাণপণে চেষ্টা করছে ফেলুদার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিতে। এমন সময় হঠাৎ দেখি লালমোহনবাবু ঘর থেকে একটা মাঝারি গোছের প্যাকিং কেস তুলে এনে দুহাতে ধরে তিরিং তিরিং করে এদিক ওদিক লাফাচ্ছেন। রাধেশ্যামের মাথায় সেটাকে মারার সুযোগ খুঁজছেন। সুযোগ মিলল। প্যাকিং কেসের একটা কোণা রাধেশ্যামে ঘন কালো চুল ভেদ করে তার ব্রহ্মতালুতে এক মোক্ষম আঘাতে তাকে ধরাশায়ী করে দিল। এক ঝলক দেখলাম লোকটা চুল থেকে রক্ত চুইয়ে মেঝেতে পড়ছে। ফেলুদা আমার হাত থেকে রিভলভার নিয়ে নিল। সেটা কানহাইয়ার দিক থেকে এক চুলও নড়েনি। ব্যাগগুলো বাইরে আন, আমার ছোটো ব্যাগটা আর কাঁধে ঝুলিয়ে দে, বড়টা তুই নে, হাতে নে। আমি আর লালমোহনবাবু মিলে আমাদের মাল বাইরে নিয়ে এলাম। রাধেশ্যাম মেঝেতে পড়ে আছে। এবার ফেলুদা একটা আপার কাটে কানহাইয়া তার পাশে লুটিয়ে পড়ল। যতক্ষণে এদের জ্ঞান হবে ততক্ষণে আমরা আউট অফ ডেঞ্জার। আমরা এতক্ষণ ছিলাম 3তলায়। সিঁড়ি দিয়ে নেমে রাস্তায় বেরিয়ে এসে দেখি চারদিক জ্বলন্ত নিয়নে ভরে গেছে। চীনে ভাষায় 10,000 অক্ষরের সব অক্ষরই যেন আমাদের গিলে ফেলতে চাইছে চতুর্দিক থেকে। তবে এটা কোনো মেইন রোড নয়, পিছন দিকের একটা মাঝারি রাস্তা। এখানে ট্রাম নেই, বাসও নেই, আছে ট্যাক্সি, প্রাইভেট গাড়ি আর মানুষ। আমরা প্রথমে 2টো ট্যাক্সি ছেড়ে দিয়ে 3য়টায় উঠলাম। উঠেই ফেলুদাকে প্রশ্নটা করলাম, কানহাইয়াকে ডাকার ব্যাপারটা কি তোমার ক্যাসেটে বাজলো? ঠিক ধরেছিস। হীরালাল আসতেই রেকর্ডারটা আবার
অন করে দিয়েছিলাম। কানহাইয়া বলে যখন দুবার ডাকলো তারপরেই বন্ধ করে দিয়েছিলাম। মন বলছিল দাগ দুটো কাজে লাগতে পারে, আর সত্যিই তাই হলো। আপনার জবাব নেই মশাই, বলল লালমোহনবাবু। আপনারও নেই, বলল ফেলুদা। আমি জানি ফেলুদা অন্তর থেকেই কথাটা বলছে। পার্ল হোটেলে পৌঁছতে লাগলো 10 মিনিট, ভাড়া উঠলো $7.5। আমাদের ঘরে গিয়েই পূর্ণেন্দ্রবাবুকে একটা ফোন করলো ফেলুদা। ভদ্রলোক জানালেন ফেলুদাকে নাকি অনেক চেষ্টা করেও পাননি। হোটেলে বললো আপনারা নাকি আসেনি নি। আমি তো চিন্তায় পড়ে গেছিলাম মশাই। একবার আসতে পারবেন? পারি বই কি, তাছাড়া আপনাদের জন্য খবরও আছে। 15 মিনিটের মধ্যে পূর্ণেন্দ্রবাবু চলে এলেন। ফেলুদার সংক্ষেপে আমাদের ঘটনাটা বলল। এইসব শুনলে বাঙালির জন্য গর্বে বুকটা 10 হাত ফুলে ওঠে মশাই। যাকে এখন আমার খবরটা বলি। সেই ক্রিকোরিয়ান কোথায় থাকে সেটা তো টেলিফোনে বই দেখেই বেরিয়ে গেল, কিন্তু হীরালাল সোমানির হদিশও পেয়েছি। কি করে? এখানে আরও 5জন সোমানি থাকে, তাদের এক এক করে ফোন করে বেরিয়ে গেল হীরালাল হচ্ছে কেশব সোমানির খুড়তুতো ভাই। কেশবের কাপড়ের দোকান আছে কাউলুনে, কাউলুনে তার বাড়ি, আর হীরালাল সেখানেই উঠেছে। আপনার আর্মেনিয়ান তো সন্ধেবেলা আসছে, তাইওয়ানের প্লেন এসে গেছে এতক্ষণে। হীরালাল নিশ্চয়ই আজই ছবি পাচার করবে। আমি ওয়াংশুকে পাঠিয়ে দিয়েছি সোমানির বাড়ির ওপর চোখ রাখতে। আমাদের অফিসের এক ছোকরা, খুব স্মার্ট। তাকে বলা ছিল সোমানির বাড়ি থেকে কোনো গাড়ি বেরোতে দেখলেই যেন সে আমাকে ফোন করে দেয়। ক্রিকোরিয়ান কোথায় থাকে? ভিক্টোরিয়া হিল, হংকংয়ে, অভিজাত পাড়া। সোমানি রওনা হওয়ার সঙ্গে সঙ্গে আমরা রওনা দিলে ওর আগেই ভিক্টোরিয়া হিলে পৌঁছে যাব। তখন আপনি ইচ্ছে করলেই ওকে মাঝপথে রুখে দিতে পারবেন। অবশ্যই আপনার নিজের প্ল্যানটা কী সেটাও আমার জানা ছিল না তো, তাই ফেলুদা পূর্ণেন্দ্রবাবুর পিঠ চাপড়ে দিল। আপনি তো মশাই সাংঘাতিক বুদ্ধিমানের কাজ করেছেন। আপনার রাস্তা ছাড়া কোনো রাস্তাই নেই, কিন্তু সেই ছোকরার কাছ থেকে ফোন পেয়েছেন কি? আমি এখানে আসার ঠিক আগেই করেছিল, অর্থাৎ মিনিট 20 আগে। গাড়ি রওনা হয়ে গেছে। যিনি আসছেন তার হাতে একটা ফ্ল্যাট কাগজের প্যাকেট। 3 মিনিটের মধ্যে আমরা পূর্ণেন্দ্রবাবুর গাড়ি করে রওনা দিয়ে দিলাম। মিনিট 10-এর মধ্যেই গাড়ি প্যাচারো রাস্তা দিয়ে ঘুরে ঘুরে পাহাড়ে উঠতে শুরু করলো, যেন হিল স্টেশনে যাচ্ছি। হংকং এখন আলোয় আলো, আর যত উপরে উঠছি ততই সমুদ্র, পাহাড়, রাস্তা, গাড়ি, হাই রাইজ সমেত সমস্ত শহরটা আরও বেশি বেশি করে দেখা যাচ্ছে। আর লালমোহনবাবু খালি বলছেন স্বপ্নরাজ্য, স্বপ্নরাজ্য। আরও কিছুক্ষণ যাবার পর পূর্ণেন্দ্রবাবু বললেন এইবার বাড়ি নম্বরটা দেখে নিতে হবে। গাছপালা বাগানে ঘেরা, দারুণ সুন্দর সুন্দর সব পুরনো বাড়ি। দেখলেই মনে হয় সাহেবদের জন্য, সাহেবদেরই তৈরি। তারই একটা বাড়ির গেটের সামনে এসে নম্বর দেখে বুঝলাম ক্রিকোরিয়নের বাড়িতে এসে গেছি। আর এসেই দেখলাম ভেতরে পোর্টিকোর একপাশে একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে, যেটা আমাদের চেনা। আমরা যখন সকালে পূর্ণেন্দ্রবাবুর গাড়ি থেকে নামছি তখনই এই গাড়িটাই আমাদের পাশ দিয়ে বেরিয়ে গিয়েছিল, হীরালাল সোমানির গাড়ি। আমাদের গাড়িটা আরেকটু এগিয়ে গিয়ে রাস্তার ধারে একটা গাছের তলায় পার্ক করে পূর্ণেন্দ্রবাবু বললেন সাহেবের বাড়িটার দিকে চোখ রাখার জন্য একটা গোপন জায়গা বার করতে হবে। সেরকম একটা জায়গা পেয়েও গেলাম, তবে বেশিক্ষণ আড়ি পাততে হলো না। মিনিট খানেকের মধ্যেই বাড়ির সামনে দরজাটা খুলে যাওয়াতে তার থেকে একটা চতুষ্কোণ আলো বেরিয়ে পড়লো বাগানের ঘাসের উপর। আর তারপরই নেপথ্যে বলা গুড নাইটের সঙ্গে সঙ্গে হীরালাল নিজেই বেরিয়ে এসে তার গাড়িতে উঠলেন, আর গাড়িও রওনা দিল বিলিতি ইঞ্জিনের মৃদু গম্ভীর শব্দ তুলে। এবার কি করবেন? ফিসফিসিয়ে প্রশ্ন করলেন পূর্ণেন্দ্রবাবু। সাহেবের সঙ্গে দেখা করব, বলল ফেলুদা। আমরা আড়াল থেকে বেরিয়ে গিয়ে সাহেবের গেট দিয়ে ভেতরে ঢুকলাম। পোর্টিকের দিকে এগোচ্ছি, এমন সময় হঠাৎ একটা অদ্ভুত ব্যাপার হলো। বাড়ির দরজা আবার খুলে গিয়ে উদ্ভ্রান্তভাবে সাহেব স্বয়ং বেরিয়ে এসে আমাদের সম্পূর্ণ অগ্রাহ্য করে দৌড়ে এগিয়ে গেলেন গেটের দিকে। সাহেবের হাতে গিল্টি করা নতুন ফ্রেমে বাঁধানো টিনটোরেটোর দৃশ্য। গেট দিয়ে বেরিয়ে রাস্তার দিকে একবার চেয়ে মাথায় হাত দিয়ে সাহেব চেঁচিয়ে উঠলেন, স্কাউন্ড্রেল, সুইন্ডলার, সান অফ এ বিচ। তারপর আমাদের দিকে ফিরে দিশেহারা আটপাগলা ভাব করে বললেন, হি হ্যাজ জাস্ট সোল্ড মি এ ফেক অ্যান্ড আই পেড $50,000 ফর ইট। অর্থাৎ লোকটা আমাকে এক্ষুনি একটা জাল ছবি বিক্রি করে দিয়ে গেল, আর আমি ওকে তার জন্য $50,000 দিলাম। আমরা কে, কেন এসেছি তার বাড়িতে এসব জানার কোনো প্রয়োজনই বোধ করলেন না সাহেব। তুমি কি টিনটোরেটোর ছবিটার কথা বলছো? ফেলুদা জিজ্ঞেস করলো। সাহেব আবার বোমার মতো ফেটে পড়লেন, টিনটোরেটো, টিনটোরেটো মাই ফুট, এসো তোমাকে দেখাচ্ছি, এসো। সাহেব দ্রুত পায়ে এগিয়ে গেলেন পোর্টিকোর দিকে, আমরা 4জন তার পেছনে। পোর্টিকোর আলোতে সাহেব ছবিটা তুলে ধরলেন। লুক অ্যাট দিস, 3 green flies sticking to a paint. 3 green flies। এই পোকা আমার জীবন অতিষ্ঠ করে তুলেছিল কলকাতার গ্র্যান্ড হোটেলে। সেই পোকা আটকে আছে এই ছবির ক্যানভাসে।
আর লোকটা বলে কি না ছবিটা জেনুইন। হি ফুলড মি বিকজ ইটস এ গুড কপি, বাট ইটস এ কপি। ঠিক বলেছ, বললো ফেলুদা। 16 শতাব্দীতে ইটালিতে এ পোকা থাকা সম্ভব নয়। পর্টিকোর আলোতে দেখতে পাচ্ছি সাহেবের মুখ লাল হয়ে গেছে। ডার্টি ডার্টি ডাবল ক্রসিং সোয়াইন। লোকটার ঠিকানাটা পর্যন্ত জানি না। ঠিকানা আমি জানি, বললেন পূর্ণেন্দুবাবু। জানো? সাহেব যেন ধরে প্রাণ ফিরে পেলেন। হ্যাঁ জানি, কাউলুনে থাকেন ভদ্রলোক, হ্যানয় রোডে। গুড, দেখি বেটা কীভাবে পার পায়। আই উইল স্কিন হিম অ্যালাইভ। তারপর সাহেব হঠাৎ ফেলুদার দিকে চেয়ে বলুন, হু আর ইউ? আমরা জানতাম ছবিটা জাল, তাই আপনাকে সাবধান করে দিতে আসছিলাম। অম্লান বদনে মিথ্যে কথা বলে ফেলুদা। কিন্তু তাকে তো ধরা যেতে পারে। হঠাৎ বললেন পূর্ণেন্দুবাবু, এক্ষুনি চলুন না, আমার গাড়ি আছে। লোকটা এখনও বেশি দূর যেতে পারেনি। সাহেবের চোখ জলজল করে উঠল। লেটস গো। আসবার সময় চড়াই বলে বেশি স্পিড দেওয়া সম্ভব হয়নি। উতরাই পেয়ে পূর্ণেন্দুবাবু দেখিয়ে দেন তারাবাজি কাকে বলে। সোমানির পকেটে $50,000 চেক। কাজ উদ্ধার হয়ে গেছে, তাই তার তাড়া থাকবে কেন? 5 মিনিটের মধ্যেই একটা মোড় ঘুরেই দেখতে পেলাম চেনা গাড়িটাকে। পূর্ণেন্দুবাবু আরেকটু স্পিড বাড়িয়ে গাড়িটার একেবারে পিছনে এসে পড়লেন। তারপর বার কয়েক হর্ন দিতেই সোমানির গাড়ি পাশ দিল। পূর্ণেন্দুবাবু ওভারটেক করে নিজের গাড়িটাকে ট্যারচাভাবে রাস্তায় দাঁড় করিয়ে দিলেন। ব্যাপারটা দেখে সোমানি গাড়ি থেকে নেমে পড়েছে। ক্রিকোরিয়ানও নেমেছেন ছবিটা হাতে নিয়ে, আর সেই সঙ্গে ফেলুদাও। এক্সকিউজ মি। ফেলুদা ক্রিকোরিয়ানের হাত থেকে ছবিটা নিয়ে নিল। ক্রিকোরিয়ান যেন বাধে দিতে গিয়েও পারলেন না। তারপর বড় বড় পা ফেলে সোমানির দিকে এগিয়ে গিয়ে কী হচ্ছে সেটা বোঝার আগেই দেখলাম ছবি সমেত ফেলুদার হাত দুটো মাথার উপর উঠল, আর সঙ্গে সঙ্গে প্রচণ্ড বেগে নেমে এলো সোমানির মাথার ওপর। ডিসি ক্যানভাস পুড়ে সোমানির মাথাটা বেরিয়ে এলো বাইরে, আর ছবির গিল্টি করা ফ্রেমটা হয়ে গেল হতভম্ব ভদ্রলোকের গলার মালা। এবার উনি আপনাকে আপনার চেকটা ফেরত দেবেন। ফেলুদার হাতে এখন রিভলভার। সোমানির হতভম্ব ভাবটা এখনও কাটেনি, কিন্তু ফেলুদার কথা বুঝতে ওর কোনো অসুবিধা হলো না। কাপা হাত পকেটের মধ্যে ঢুকিয়ে চেকটা বার করে ক্রিকোরিয়ানের দিকে এগিয়ে দিলেন ভদ্রলোক। সাহেব যখন চেকটা ছিনিয়ে নিতে পকেটে পুড়ছেন, তখন সোমানির হাঁ করা মুখ আরও হাঁ করিয়ে দিয়ে ফেলুদা বলল, এই যে আপনার সর্বনষ্ট হলো হীরালালজি, এর জন্য কিন্তু আমি দায়ী নই, দায়ী 3টি সবুজ পোকা। সবচেয়ে যেটা অবাক লাগছিল সেটা হলো দ্বিতীয় ছবিটাও জাল বেরিয়ে পড়া। কিন্তু আশ্চর্য, এটা নিয়ে ফেলুদা কোনো মন্তব্যই করলো না। এমনিতে ছবিটা দেখে একবারেই জাল বলে মনে হয়নি। লালমোহনবাবু তো বললেন ইটালিতে 400 বছর আগে শ্যামা পোকা ছিল না। এ ব্যাপারে আপনি এত শিওর হচ্ছেন কী করে? হয়তো পশ্চিম থেকেই আমদানি হয়েছে এই পোকার। শুনেছি তো কচুরিপানাও এদেশে এককালে ছিল না, সেটা নাকি এসছে এক মেম সাহেবের সঙ্গে। এতেও ফেলুদা তার এক পেশে হাসিটা ছাড়া আর কোনো মন্তব্য করলো না। পরদিন পূর্ণেন্দুবাবু এয়ারপোর্টে এলেন আমাদের সি অফ করতে। ফেলুদা তাকে একটা ভালো টাই কিনে উপহার দিল। ভদ্রলোক বললেন 24 ঘন্টা একটা ছোটোখাটো ঝড় বইয়ে দিলেন মশাই হংকংয়ে। তবে এর পরের বার আর একটু বেশি দিন থাকতে হবে। আপনাদের সাপের মাংস না খাইয়ে কিন্তু ছাড়ছি না। হংকং ছাড়তে সত্যিই ইচ্ছে করছিল না, কিন্তু আমি জানি ফেলুদা যে কয়েকটা মন্ত্রে বিশ্বাস করে, তার মধ্যে একটা হলো ডিউটি ফার্স্ট। এত রহস্যের সমাধান বাকি আছে। নকল যিশুর রহস্য, বঙ্কিমবাবু খুনের রহস্য, কুকুর খুনের রহস্য, সেগুলোর একটা গতি না করে হংকং ভোগ করবার কোনো মানেই হয় না। বুধবার রাত্রে রওনা হয়ে বৃহস্পতিবার দুপুর 12:30 পৌঁছলাম কলকাতায়। এয়ারপোর্টেই লালমোহনবাবুকে বলে দেওয়া হয়েছিল যে আজকের দিনটা বিশ্রাম, কাল সকাল 8টা নাগাদ ট্যাক্সিতে ওর বাড়িতে পৌঁছে যাব, সেখান থেকে ওর গাড়িতে বৈকুণ্ঠপুর। ফেরার পথে ফেলুদা একবার পার্ক স্ট্রিট পোস্ট অফিসে থামলো, বললে একটা জরুরি টেলিগ্রাম করবার আছে। কাকে সেটা বলল না। বাকি দিনটা ফেলুদার পেট থেকে আর কোনো কথা বেরোলো না। ওর ওই মৌনী অবস্থাটা আমার খুব ভালো জানা আছে। এটা হচ্ছে ঝড়ের থমথমে পূর্বাবস্থা। আমি নিজে অনেক ভেবেও কোনো কুল কিনারা পাইনি। এখনও যেই তিমিরে সেই তিমিরেই আছি। তার উপর একদিনের হংকংয়ের ধাক্কায় এমনিতেই সব তালগোল পাকিয়ে গেছে। চোখ বুঝলেই এখনও চোখের সামনে দেখতে পাচ্ছি আকাশের গায়ে ঝুলছে লম্বা লম্বা চীনে অক্ষর। পরদিন বৈকুণ্ঠপুর পৌঁছতে পৌঁছতে প্রায় 11টা হয়ে গেল। নবকুমার বাবু উদ্গ্রীব হয়ে হংকংয়ের কথা জিজ্ঞেস করতে ফেলুদার মাথা নাড়তে হলো। ছবি পাওয়া যায়নি, যেটা ছিল সেটাও জাল, বলল ফেলুদা। সে কী করে হয় মশাই? দুটো তো ছবিই জাল, তাহলে আসলটা গেল কোথায়? আমরা সিঁড়ির নিচে দাঁড়িয়ে কথা বলছিলাম। ফেলুদা বলল উপরে চলুন, বৈঠকখানায় বসে কথা হবে। বৈঠকখানায় গিয়ে দেখি মহাদেব মণ্ডল বসে লেবুর শরবত খাচ্ছেন। কী মশাই, মিশন সাকসেসফুল? প্রশ্ন করলেন ভদ্রলোক। চোরাই মালটা পাওয়া যায়নি, তবে সেটা আমারই ভুল। অন্য দিক দিয়ে সাকসেসফুল বই কি বটে। খুনি সে হয়তো নিজেই ধরা দেবে। বলেন কি?
ফেলুদা আর চেয়ারে বসলো না, আমাদের জন্য ট্রেতে শরবত এসেছিলো, একটা গ্লাস তুলে নিয়ে তাতে চুমুক দিয়ে টেবিলে নামিয়ে রেখে ফেলুদা পকেট থেকে খাতাটা বার করলো। আমরা সবাই ওকে ঘিরে সবাই বসেছি। আমার মনে হয় শুরু থেকেই শুরু করা ভালো, বলল ফেলুদা। তারপর খাতাটা একটা বিশেষ পাতা খুলে সেটার দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে বলল, 28শে সেপ্টেম্বর মঙ্গলবার বৈকুণ্ঠপুরে দুটো ঘটনা ঘটে। নবকুমার বাবুদের ফক্সটেরিয়ার ঠুমকিকে কে জানি বিষ খাইয়ে মারে, আর চন্দ্রশেখরের ছেলে রুদ্রশেখর বৈকুণ্ঠপুরে আসেন। একই দিনের এটা একই দিনে ঘটায় আমার মনে প্রশ্ন জেগেছিল এই দুটোর মধ্যে কোনো যোগ আছে কি না। একটা পোষা কুকুরকে কে মারতে পারে এবং কেন মারতে পারে, এই প্রশ্ন নিয়ে ভাবতে গিয়ে দুটো উত্তর পেলাম। কোনো বাড়ির কুকুর যদি ভালো পাহারাদার হয় তাহলে সেই বাড়ি থেকে কিছু চুরি করতে হলে চোর কুকুরকে আগে সরিয়ে ফেলতে পারে। কিন্তু এখানে চুরি যেটা হয়েছে সেটা কুকুর মারা যাওয়ার অনেক পরে, তাই আমাকে দ্বিতীয় কারণটার কথা ভাবতে হলো। সেটা হলো, কোনো ব্যক্তি যদি তার পরিচয় গোপন করে ছদ্মবেশে কোনো বাড়িতে আসতে চায় এবং সে ব্যক্তি যদি সে বাড়ির কুকুরের খুব চেনা হয় তাহলে কুকুর ব্যাঘাতের সৃষ্টি করতে পারে, এবং সেই কারণেই কুকুরকে সরানোর প্রয়োজন হতে পারে। কারণ কুকুর প্রধানত মানুষ চেনে মানুষের গায়ের গন্ধ থেকে, এবং এই গন্ধ ছদ্মবেশে ঢাকা পড়ে না। তখনই মনে হলো রুদ্রশেখর হয়তো আপনাদের চেনা লোক হতে পারেন। তার হাবভাবেও এই বিশ্বাস আরও বদ্ধমূল হলো। তিনি কথা প্রায় বলতেনই না, ঘোলাটে চশমা ব্যবহার করতেন, পারতে পক্ষে কারোর সামনে বেরোতেন না। তাহলে এই রুদ্রশেখর আসলে কে? তিনি ইটালি থেকে এসছেন অথচ পায়ে বাটার জুতো পরেন। তিনি তার পাসপোর্টে আপনাকে বাবাকে দেখিয়েছেন ঠিকই, কিন্তু আপনার বাবা চোখে ভালো দেখেন না এবং চক্ষু লজ্জার খাতিরে পাসপোর্ট খুঁটিয়ে দেখবেন না, তাই জাল পাসপোর্ট চালানো খুব কঠিন নয়। অথচ পাসপোর্ট যদি জাল হয় তাহলে চন্দ্রশেখরের সম্পত্তির পাওয়ার ব্যাপারেও তিনি ব্যর্থ হতে বাধ্য, কারণ উকিলের কাছে তিনি কোনোদিনও প্রমাণ করতে পারবেন না যে তিনি চন্দ্রশেখরের ছেলে। তাহলে তিনি এলেন কেন? কারণ একটাই, চন্দ্রশেখরের ব্যক্তিগত সংগ্রহের মহামূল্য ছবিটি হাত করবার জন্য। ভূদেব সিংয়ের প্রবন্ধের দৌলতে এ ছবির কথা আজ ভারতবর্ষের অনেকেই জানা। যিনি রুদ্রশেখরের ভেগ ধরে এসেছিলেন তিনি একটা কথা জানতেন না, যে কথাটা আমরা জেনেছি চন্দ্রশেখরের বাক্সে পাওয়া একটা ইটালিয়ান খবরের কাগজের কাটিং থেকে। এই খবরে বলা হয়েছে আজ থেকে ২৬ বছর আগে রোম শহরে রুদ্রশেখরের মৃত্যু হয়। হ্যাঁ? নবকুমারবাবু প্রায় চেয়ার থেকে লাফিয়ে উঠলেন। আগে হ্যাঁ নবকুমারবাবু, আর খবরটার জন্য আমি রবীন্দ্রবাবুর কাছে কৃতজ্ঞ। তাহলে এখানে এসেছিল কে? ফেলুদা এবার পকেট থেকে একটা কাগজ বার করলো, একটা ম্যাগাজিনের পাতা। হংকংয়ে অত্যন্ত আকস্মিকভাবে এই পত্রিকার পাতাটা আমার চোখে পড়ে যায়। এই ভদ্রলোকের ছবিটা একবার দেখবেন কি নবকুমারবাবু? মোমবাসা নামক একটি হিন্দি ফিল্মের ছবি এটা, 1976-এর ছবি। এই ছবির অনেক অংশ আফ্রিকায় তোলা হয়েছিল। এতে ভিলেনের ভূমিকায় অভিনয় করেছিলেন এই সুংসগুম্ফ বিশিষ্ট ভদ্রলোকটি। দেখুন তো একে চেনেন কিনা। কাগজটা হাতে নিয়ে নবকুমারের চোখ কপালে উঠে গেল। এ তো রুদ্রশেখর। নিচে নামটা পড়ে দেখুন। নবকুমারবাবু নিচের দিকে চাইলেন। মাই গড, নন্দ! হ্যাঁ নবকুমারবাবু, ইনি আপনারই ভাই। প্রায় একই মেকআপে তিনি এসেছিলেন রুদ্রশেখর সেজে। আসল দাড়ি গোপ নকল নয়, কেবল চুলটা বোধহয় পরচুলা ছিল। আসবার আগে তার কোনো চেনা লোককে দিয়ে রোম থেকে একটা চিঠি লিখিয়েছিল সোমশেখরকে। এই কাজটা করা এমন কিছু একটা কঠিন নয়। নবকুমারবাবুর অবস্থা শোচনীয়। বারবার মাথা নেড়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, নন্দটা চিরকালই রেকলেস। ফেলুদা বলল, আসল ছবি হঠাৎ মিসিং হলে মুশকিল হতো, তাই উনি কলকাতা থেকে আর্টিস্ট আনিয়ে তার একটা কপি করিয়ে নিয়েছিলেন। কোনো কারণে বোধহয় বঙ্কিমবাবুর সন্দেহ হয়, তাই যেদিন ভোরে নন্দকুমারবাবু যাবেন সেদিন 3:30 অ্যালার্ম লাগিয়ে স্টুডিওতে এসেছিলেন, এবং তখনই তিনি নিহত হন। বৈঠকখানে কিছুক্ষণের জন্য পিন ড্রপ সাইলেন্স। তারপর ফেলুদা বলল, অবশ্যই একজন ব্যক্তি নন্দবাবুকে আগেই ধরিয়ে দিতে পারতেন, কিন্তু কেন দেননি তার কারণ বোধহয় তার লজ্জা করছিল, তাই নয় কি? প্রশ্নটা ফেলুদা করল, যার দিকে চেয়ে তিনি মিনিটখানেক হলো ঘরে এসে এক কোণে একটা সোফায় বসেছেন। সাংবাদিক রবীন চৌধুরী। সত্যি কি আপনি সত্যিই পারতেন নন্দকে ধরিয়ে দিতে? নবকুমারবাবু প্রশ্ন করলেন। রবীনবাবু একটু হেসে ফেলুদার দিকে চেয়ে বললেন, এত দূর যখন বলেছেন তখন বাকিটাও আপনিই বলুন। আমি বলতে পারি, কিন্তু সব প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। সেখানে আপনাকে আমাকে একটু সাহায্য করতে হবে। বেশ তো, করবো। আপনার কি কি প্রশ্ন আছে বলুন। এক, আপনি যে সেদিন বললেন ইটালিয়ান কাগজের খবরটা পড়াতে আপনার ডিকশনারির সাহায্য নিতে হয়েছিল, সেটা বোধহয় মিথ্যে, না? হ্যাঁ মিথ্যে। আর আপনার শার্টের বাদিকে যে লাল রঙটা লেগে রয়েছে সেটাকে প্রথমে দেখে রক্ত মনে হয়েছিল, সেটা আসলে অয়েল পেইন্ট, তাই না? তাই। আপনি পেইন্টিং শিখেছিলেন কোথায়? সুইজারল্যান্ডে।
বাবা মারা যাবার পর মা আমাকে নিয়ে সুইজারল্যান্ডে চলে যান। মা নার্সিং শিখেছিলেন, জুরিখের একটা হাসপাতালে যোগ দেন। আমার বয়স তখন 13। আমি লেখাপড়ার সঙ্গে সঙ্গে আর্ট একাডেমিতেও ক্লাস করি। কিন্তু বাংলাটা শিখলেন কোথায়? সেটা আরও পরে। 1966-তে আমি প্যারিসে যাই একটা আর্ট স্কুলের শিক্ষক হিসেবে। ওখানে কিছু বাঙালির সঙ্গে আমার পরিচয় হয় এবং বাংলা শেখার ইচ্ছেও হয়। শেষে সর্ব বিশ্ববিদ্যালয়ে বাংলা ক্লাসে যোগ দিই। ভাষার উপর আমার দখল ছিল, কাজেই শিখতে খুব একটা মুশকিল হয়নি। বছর দুয়েক হলো চন্দ্রশেখরের জীবনী লেখা স্থির করি। রোমে যাই, ভেনিসেও গিয়েও ক্যাসিনি পরিবারের সঙ্গে আলাপ করি। সেখানেই টিনটোরেটোর ছবিটার কথা জানতে পারি। তার মানে আপনিও একটা কপি করেছিলেন টিনটোরেটো ছবির, এবং সেই কপি হীরালাল সামানি নিয়ে গিয়েছিল হংকংয়ে। আগে হ্যাঁ, তাহলে আসলটা কোথায়? চেঁচিয়ে উঠলেন নবকুমারবাবু। ওটা আমার কাছেই আছে, বললেন রবীনবাবু। কেন? আপনার কাছে কেন? ওটা আমার কাছে আছে বলেই এখনও আছে, তা না হলে হংকং চলে যেত। এখানে এসেই আমার সন্দেহ হয়েছিল যে ওটাকে সরাবার মতলব করছেন জাল রুদ্রশেখর। তাই ওটার একটা কপি করে আসলটাকে আমার কাছে রেখে কপিটাকে ফ্রেমে ভরে টাঙিয়ে রেখেছিলাম। ফেলুদা বলল, আসলটা তো আপনারই নেবার ইচ্ছে ছিল, তাই না? নিজের জন্য নয়। আমি ভেবেছিলাম ওটা ইউরোপের কোনো মিউজিয়ামে দিয়ে দেবো। পৃথিবীতে যে কোনো মিউজিয়াম ওটা পেলে লুফে নেবে। আপনি মিউজিয়ামে দেবেন মানে? সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে রীতিমতো উত্তেজিত হয়ে বললেন নবকুমারবাবু। ওটা তো নিয়োগী পরিবারের সম্পত্তি। আপনি ঠিকই বলছেন নবকুমারবাবু, বলল ফেলুদা, কিন্তু উনিও যে নিয়োগী পরিবারেরই একজন। মানে? আমার বিশ্বাস উনি রুদ্রশেখরের পুত্র ও চন্দ্রশেখরের নাতি রাজশেখর নিয়োগী, অর্থাৎ আপনার আপন খুড়তুতো ভাই। ওর পাসপোর্টও নিশ্চয়ই সেই কথাই বলছে। নবকুমারবাবুর মতো আমরা সকলেই রবিন থুরি। রাজশেখরবাবু বললেন, পাসপোর্টটা কোনো দিন দেখতে হবে ভাবিনি। আমি ভেবেছিলাম ছদ্মনামে এখানে থেকে ঠাকুরদার সম্বন্ধে রিসার্চ করে চলে যাব, আর যেহেতু ছবিটা উত্তরাধিকার সূত্রে আমারই প্রাপ্য, ওটাও নিয়ে যাব। কিন্তু ঘটনাচক্রে এবং প্রদোষবাবুর আশ্চর্য বুদ্ধির জন্য আসল পরিচয়টা দিতেই হলো। আশা করি আপনারা অপরাধ নেবেন না। ফেলুদা বললে, এখানে একটা কথা বলি রাজশেখরবাবু। 5 বছর আগে পর্যন্ত চন্দ্রশেখরের চিঠি পেয়েছেন ভূদেব সিং। কাজে আইনত ছবিটা এখনও আপনার প্রাপ্য নয়, কিন্তু আমার মতে ছবি আপনার কাছেই থাকা উচিত, কারণ আপনিই সত্যি করে এটার কদর করবেন। কি বলেন নবকুমারবাবু? 100 বার। কিন্তু মিস্টার মিত্তির, আপনার সন্দেহটা হলো কী করে বলুন তো? আমার কাছে তো সমস্ত ব্যাপারটা ভিলকির মতো লাগছে। ফেলুদা বলল, উনি যে বাংলাদেশের বাঙালি নন সেটা সন্দেহ হয় যেদিন দুপুর ওর খাওয়া দেখে। শুক্তো কখন খেতে হয় সেটা বাঙালিরা ভালো করেই জানে। ইনি দেখলাম বেশ কিছুক্ষণ ইতস্তত করে প্রথমে খেলেন ডাল, তারপরে মাছ, সব শেষে শুক্তো। তাছাড়া সন্দেহের দ্বিতীয় কারণ হলো, এবার ফেলুদা যে ব্যাপারটা করলো সেটা একটা ম্যাজিক। উত্তরের দেওয়ালের দিকে গিয়ে চন্দ্রশেখরের আঁকা তার বাবা অনন্তনাথের ছবির সামনে দাঁড়িয়ে নিজের দুটো হাত ছবির গোঁপে আর দাড়ির ওপর চাপা দিতেই দেখা গেল মুখটা হয়ে গেছে রবীন চৌধুরীর। লালমোহনবাবু ক্ল্যাপ দিয়ে উঠলেন। আর আমি একদিনে বুঝতে পারলাম রবীনবাবুকে দেখে কেন চেনা চেনা মনে হতো। কিন্তু চমকের এখানেই শেষ নয়। একটা চাকর কিছুক্ষণ হলো একটা টেলিগ্রাম নিয়ে দাঁড়িয়েছিল। এবার সেটা নবকুমারবাবুর হাতে এলো। ভদ্রলোক সেটা খুলে পড়ে চোখ কপালে তুলে বললেন, আশ্চর্য, নন্দ লিখেছে আজ সকালের ফ্লাইটে কলকাতা আসছে। আমি কিছুই বুঝতে পারছি না। ফেলুদা বলল, ওটার জন্য আমিই দায়ী মিস্টার নিয়োগী। আপনার নাম করে কাল আমি ওকে টেলিগ্রাম করেছিলাম। আপনি? আগে হ্যাঁ, আমি বলেছিলাম সোমশেখরবাবুর হার্ট অ্যাটাক হয়েছে, কন্ডিশন ক্রিটিক্যাল, কাম ইমিডিয়েটলি। নবকুমার বাবুর কাছ থেকে আরও টাকা নেওয়ার ব্যাপারে প্রচণ্ড আপত্তি করেছিল ফেলুদা। বলল, দেখলেন তো, তদন্তের ফলে বেরিয়ে গেল আপনার নিজের ভাই হচ্ছেন অপরাধী। তাতে নবকুমারবাবু বেশ বিরক্ত হয়ে বললেন, ওসব কথা আমি শুনতে চাই না মশাই। আপনি আমাদের হয়ে তদন্ত করেছেন, ফলাফলের জন্য তো আপনি দায়ী নন। আপনার প্রাপ্ত আপনি না নিলে আমরা অসন্তুষ্ট হব, সেটা নিশ্চয়ই আপনি চান না। নিজের ভাই অপরাধী হলেও সেই সঙ্গে যে খুঁড়তো ভাইটিকে পেলেন নবকুমারবাবু, তেমন ভাই সহজে মেলে না। টিনটোরেটোর যিশু যে এখন উপযুক্ত লোকের হাতেই গেছে তাতে কোনো সন্দেহ নেই। কিছুদিনের মধ্যে সেটা ইউরোপের কোনো বিখ্যাত মিউজিয়ামের দেয়ালে শোভা পাবে। আমরা একদিন ছিলাম বৈকুণ্ঠপুরে। ফেরার পথে লালমোহনবাবুর অনুরোধে একবার ভবেশ ভট্টাচার্যের ওখানে ঢু মারতে হলো। সামনের বছর বৈশাখের জন্য জটায়ু যে উপন্যাসটা লিখবেন সেটার নাম হংকংয়ে হিমশিম হলে সংখ্যাতত্ত্বের দিক থেকে ঠিক হবে কি না সেটা জানা দরকার। নমস্কার।